সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো ক্রিকেটারদের সক্ষমতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন হান্নান সরকার, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, নির্বাচক ছিলেন দীর্ঘদিন, তার পরবর্তীতে এখন তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে, সেই বিষয়টাও আলোচনায় আসবে। আপনারাও চাইলে যে কোনো বিষয় নিয়ে, ক্রিকেট নিয়ে কথা বলতে চাইলে ফোন করতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে সেজন্য। হান্নান সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা বলছিলাম যে ক্রিকেটারদের সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন, যে ক্রিকেটারদের যে জায়গাটায় বাংলাদেশ আছে, ভালো করুক খারাপ করুক, আমাদের সক্ষমতাটাই কি আসলে এই জায়গায় কিনা, এই প্রশ্নটা মাঝে মাঝেই উঠছে। সেটা ভালো করলে হঠাৎ ভালো করে, কিন্তু ধারাবাহিকতাটা যেহেতু আমাদের খারাপের, সেই কারণে এই প্রশ্নটা ওঠে যে আমাদের ক্রিকেটাররা আসলে যেখান থেকে তৈরি হয়, গড়ে ওঠে, তাদের আসলে বেসিক এবং বেসটা আসলে এরকমই কিনা। এটা একটা খুব বড় প্রশ্ন, বড় আলোচনার বিষয়। আপনি যেহেতু এখন রুট লেভেলে কাজ করছেন, আপনার কাছে আমার এই প্রশ্নটা দিয়ে শুরু। আপনি এই সক্ষমতার বিষয়টা যদি আলোচনায় আনি, কোন সময়ের পর থেকে এই বিষয়টা নিয়ে আমাদের চোখে আসা শুরু করেছে। ফর এক্সাম্পল 2020-এ কোভিডের পরপর আপনি দেখবেন যে আস্তে আস্তে আমাদের এই বিষয়গুলো নিয়ে নজরে পড়া শুরু করেছে। আমাদের দল ভালো খারাপ মিলে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু ভালো অবস্থায় ছিলাম আমরা, ওয়ানডেতে আমরা খুবই ভালো অবস্থায়, আমি ওয়ানডের কথাই বলছি। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে খারাপের দিকে আমাদের চোখে আসা শুরু করলো যে আমাদের টিমটা আসলে সক্ষম, আসলে কি পারবে। তো এই ডাউটগুলো শুরু হয়েছে 2020-এর পর থেকে। 2020-এ ওয়ার্ল্ডে একটা বড় রকমের ধাক্কা লেগেছে কোভিডের পরে। আপনি দেখবেন 2019-এ ওয়ার্ল্ড কাপের পর থেকে ওয়ার্ল্ড ক্রিকেটেও কিন্তু অনেক চেঞ্জ এসেছে। ইংল্যান্ড ক্রিকেট চেঞ্জ করে দিয়েছে। ক্রিকেটের আগে ছিল যেটা 300 রানের খেলা, সেই খেলাটা 350-র দিকে চলে গিয়েছে। আমাদের প্লেয়ার যারা ওই সময়টা পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলছিল, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরও 3-4 বছর খেলেছে, তারা এখন সরে গিয়েছে, নতুন জেনারেশন এসেছে। এদের কাছে আমাদের এখন হ্যান্ড ওভার করতে হয়েছে। এরা 350 খেলার দিকে দলকে নিয়ে যাবে, সেটার জন্য সময় দিতে হবে। সো এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যে সক্ষমতা অর্জন করতে হবে, সেটা অর্জন করার প্লেয়াররা এখন টিমে আসা শুরু করেছে বর্তমান ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। সেই প্লেয়ারদের সক্ষমতা কতটুকু আছে, তারা কতটুকু পারবে, সেটা সময়ই বলে দিবে। বাট সেটার জন্য 2-3-4 বছর সময় দিতে হবে। ফর এক্সাম্পল আপনি তানজিদ তামিম, তারপরের সময়কার প্লেয়ার, আমরা তাকে নিয়ে এখন চিন্তা করছি সেটা ক্যাপাবল করার জন্য। ইমন যাত্রা শুরু করেছে মাত্র, ইমনকে নিয়েও আমাদের মনে হচ্ছে সেটা ক্যাপাবল। আমরা যদি দেখি এরপরে যারা আসছে, তৌহিদ হৃদয় বলি, ইভেন আপনার জাকের আলী অনিক বলি, শামীম পাটোয়ারি বলি, যেই প্লেয়াররা এখন আসছে তাদেরকে নিয়ে আমরা বলছি এরা সক্ষম, তাদের পক্ষে সেই সক্ষমতা দেখানো সম্ভব, সময়ের সঙ্গে সঙ্গে সেটা করতে হবে। মানে সেটা কি সম্ভব? আমার প্রশ্ন যে যখন 300 রানের খেলা ছিল, বাংলাদেশ তখন করতে এভারেজ 250 করে 300, এখন 350 রানের খেলা, বাংলাদেশ কিন্তু এখনো যে 300 প্লাস করতে পারে তেমন না। সুতরাং তাওহিদ হৃদয়ের কথা আপনি বলেন, তাওহিদ হৃদয় অনেক দিন ধরে কিন্তু খেলছেন, মানে বয়স নয়, সময়ের হিসাব বলে আমি বলছি। তারা যে আসলে সক্ষম, সেটা কি তারা প্রমাণ করতে পেরেছেন? মানে এই প্রশ্নটা রাখছি। তার আগে দর্শকেরও একটা প্রশ্ন আছে, আমরা নিতে চাই, একসাথে আলোচনা করব। পরিচয় জানিয়ে দর্শক আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মালিবাগ থেকে, আমার নাম ইকবাল। জি যে আমার একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে এই যে লিটন দাসের ব্যাপারে, ওনার হাতে কি ম্যাজিক আছে, নাকি নির্বাচকরা ওনার কাছে জিম্মি? জি আচ্ছা, যে আমি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে এই হান্নান সরকার যিনি আসছেন, ওনার খুব কাছে থেকে প্র্যাকটিস দেখছি। আমরা খেলতাম ফুটবল, ওনারা খেলতো ক্রিকেট। আচ্ছা, খুব কাছে থেকে ওনার খেলা দেখছি, আমি ওনার একজন ফ্যান। থ্যাংক ইউ। হান্নান ভাই, আপনার কাছে কাইন্ডলি একটু জানাবেন, আপনারা জিম্মি না আমরা কোথাও জিম্মি এই লিটন দাসের কাছে? ধন্যবাদ। হান্নান ভাই এখন নির্বাচক নাই, হান্নান ভাই জিম্মি না, এটা শিওর। আর লিটন দাস কিন্তু অনেকগুলো ভালো ইনিংস খেলেছে, সেটাও প্রমাণিত। কিন্তু তারপরেও আমাদের প্রশ্নটা যে জায়গায়, যে ধারাবাহিকতা এবং সক্ষমতা। আমি নিজে একটা প্রশ্ন রেখেছি আপনার কাছে, দর্শকের প্রশ্নটা আছে। আমি যদি দর্শকের প্রশ্নটাকে শেষ করি, সেটা হলো লিটনের কাছে আসলে জিম্মি না। আমাদের যেহেতু এখন বেশ কিছু সিনিয়র প্লেয়ার, মানে স্পেশালি ব্যাটিং জায়গা থেকে যদি চিন্তা করি, তামিম 2-1 বছর আগে থেকেই সরে গিয়েছে। মুশফিক এবং রিয়াজ সরে যাওয়ার পরে টিম ম্যানেজমেন্ট বা ক্রিকেট বোর্ড চিন্তা করেছে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে সেখানে যদি সেটেল ডাউন করানো যায়, তাহলে হয়তো কিছুটা সামলে উঠতে পারবে। সেই জায়গা থেকে লিটনকে মিডল অর্ডার প্ল্যান করে একটু আগানোর চেষ্টা করেছিল, যেটা খুব একটা কাজে লাগেনি অন্তত মনে হয়েছে। বাট একটা ম্যাচ দিয়ে সেই জাজমেন্টটা করা ঠিক হবে না। তবে হ্যাঁ,
আমাদের লিটনের ক্যাপাবল আমরা সবসময় বলে আসছি, রিসেন্টলি ওয়ান ডে পারফরমেন্সটা সেটার প্রতিফলন দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা নিশ্চিতভাবে ডিফারেন্টভাবে চিন্তা করতেই পারেন, চিন্তা করা শুরু করতেই পারেন। সো লিটনের কাছে জিম্মির কোনো বিষয় না, এটা বাংলাদেশ ক্রিকেটে ভালো চিন্তা করে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। ওই টেবিলে যখন আলোচনাটা হয় সিলেক্টর কোচ বা তার অল্টারনেটিভটাও আসলে কেউ কতটা ভালো কে আছেন সেই প্রশ্নটাও আসে, সেই কারণে হয়তো খারাপের মধ্যে ভালো যে তাকে নিতে বাধ্য হন নির্বাচকরা। অবশ্যই তাই। সো আপনার যে প্রশ্নটা ছিল, হৃদয় যেমন 3 বছর যাবত খেলছে, তামিম 2 বছর প্লাস। সো আমার মনে হয় যে আপনি যেটা বললেন ওয়ার্ল্ড ক্রিকেটে ওই যে 350 রানে খেলার জন্য যে আমরা প্রস্তুতিটা সেটা কোথায় নিব? আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা এখনও কিন্তু 300 রানে খেলাই খেলছি। আপনি দেখবেন যে গতবার বিপিএলে আমরা দেখেছি বেশ কিছু ভালো উইকেটে খেলা হয়েছে, বড় রানের খেলা দেখেছি। প্রিমিয়ার লিগে গতবার 300 প্লাস বেশ কিছু ইনিংস দেখেছি, বাট এটা আমাদের টপকেও গিয়েছে, চেস করা হয়েছে। সো এই রানটা যখন আমরা 300 350 রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে করব, ওই প্রসেসটা প্লেয়াররা জানবে এবং সেইটা করার জন্যই কিন্তু আজকে হৃদয় বলেন, তামিম বলেন, তারা রেডি হচ্ছে। সো ডোমেস্টিক ক্রিকেটে যখন একটা ইনিংস খেলবে যে আমি 350 রান চেস করছি, সেটা কোন প্রসেসে যেতে হবে, কত ওভার থেকে কীভাবে যেতে হবে, একটা বেসিক প্ল্যান কিন্তু থাকে যে 10 ওভারে এত করবো, 11 থেকে 30 করবো বা 40 ওভার পর্যন্ত করবো, লাস্ট 10 ওভারে। এটা যে আমরা জানি যে এই বেসিক প্ল্যানটা দিয়ে দেওয়া যায়, কিন্তু দেওয়ার পরে সেটা মাঠে এক্সিকিউটটা করবে কিন্তু এইসব কম্পিটিশনের মাধ্যমে, সেখান থেকে ডেভেলপ করে কনফিডেন্সটা নেবে। সো আমার মনে হয় যে এই জন্যই বলেছি আমি সময়টা দিতে হবে। ক্রিকেটে আমরা গত বছর থেকে কিছু চেঞ্জ দেখেছি, ডোমেস্টিক ক্রিকেটে বিপিএলে দেখলাম, প্রিমিয়ার লিগে দেখলাম। সো এটা যদি কন্টিনিউ প্রসেসে থাকে, সেটাই বলছিলাম যে 3-4 বছর সময় হতো তাদেরকে দিতে হবে। সেই ঘরোয়া ক্রিকেটটাকে প্রশ্নবিদ্ধ করছে আবার পারফরমেন্স। এনামুল হক বিজয়ের এত রান করার পরেও ইন্টারন্যাশনালে করতে পারছেন না, সেটাও আলোচনার বিষয়। আরও দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি পঞ্চায়েত। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে শান্তকে বাদ দিয়ে আজকে নাইম শেখকে একটা সুযোগ দেওয়া যায় না? শান্তকে বাদ দিয়ে নাইম শেখকে সুযোগ দেওয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি অথবা মতামতটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঝালকাঠি থেকে শাকিল লস্কর বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে এই গত টেস্টও দেখলাম আর ওয়ানডেতেও দেখলাম যে বাংলাদেশ যখন ব্যাট করে তখন মনে হয় এটা বোলিং পিচ, আর যখন এরা বাংলাদেশ যখন মানে বল করে তখন মনে হয় এটা ব্যাটিং পিচ। এটা কি আমাদের ব্যর্থতা না এটা কি আমি বুঝতেছি না আমরা। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। নাইম শেখকে খেলানো যায় কিনা এই প্রশ্ন আসছে নাজমুল হোসেন শান্তর বদলে। শান্তর পারফরমেন্স কি বলবেন আফটার ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া কিংবা ক্যাপ্টেন্সির একদম শেষ মুহূর্তে থাকায়? এখন যে দলটা খেলছে আমার মনে হয় যে আজকের ম্যাচে আমি দু এক জায়গায় যেখানে কথা বলেছি, আজকের ম্যাচে আমার কাছে মনে হয় কি ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর আমাদের টিমের হবে শান্ত। এই কথাটা আমি এই জন্য বলেছি, আপনি গত দুটো ইনিংসে শান্তর ব্যাটিংটা দেখবেন, মোমেন্টামটা কিন্তু ও কন্টিনিউ করছিল। আনফর্চুনেটলি একটা রান আউট, তারপরে ইনিংসেও বড় করতে পারেনি। বাট শুরুটা ওই যে পার্টনারশিপটার ভিতটা কিন্তু গড়িতে হয়েছিল ফার্স্ট উইকেট পড়ার পরে শান্ত। এক সাইড থেকে কিন্তু চেঞ্জ হয়েছে, এক ম্যাচে তামিম করেছে, এক ম্যাচে ইমন করেছে, আরেক ম্যাচে কিন্তু শান্ত সেই কাজটা কন্টিনিউ করেছে। আর এই আজকে যে উইকেটে বা যে কন্ডিশনে খেলা হচ্ছে, আমার বিশ্বাস শান্তর এক্সপিরিয়েন্স যেরকম আছে রিসেন্ট পাস্টে ওয়ানডে ক্রিকেটে, আজকের উইকেটটা তার জন্য একটা আদর্শ উইকেট হতে পারে। তার পারফরমেন্সও ভালো, সব কিছু মিলে আমার কাছে মনে হয় আজকের আমাদের মেইন প্লেয়ার শান্ত হতে পারে। ফিট থাকে, তার ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু ফিট থাকলে সে খেলবে আপনার মনে হয়? আমারও তাই মনে হয়, এবং আজকের ম্যাচে অন্তত শান্ত মেইন প্লেয়ার হতে পারে, মানে আমাদের কি ফ্যাক্টর হতে পারে। সেই জায়গা থেকে শান্ত আজকের ম্যাচে নাইম শেখের আমি খুব একটা খেলার সম্ভাবনা দেখছি না। আমার যে প্রশ্নটা ছিল যে আসলে ঘরোয়া ক্রিকেট আমরা চেঞ্জ দেখছেন আপনি কিছু কিছু, কিন্তু সেই ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করে এনামুল হক বিজয় পারছেন না, কিংবা অন্য ক্রিকেটাররাও কিংবা সাবেক ক্রিকেটার হিসেবে আপনারাও বলছেন, এখন আপনি হয়তো কোচ কিংবা দায়িত্বে আছে, বাকিরা অনেকেই বলছেন যে ঘরোয়া ক্রিকেট উন্নত করতে হবে, কিন্তু এই কথাটার আসলে কোনো ব্যাখ্যা কিংবা কি চেঞ্জ আনতে হবে? উইকেটটা কিভাবে সম্ভব? বাংলাদেশে মিরপুরে ধরেন 200 দিন খেলা হয়, এই উইকেটে আসলে এরকম চেঞ্জ আনা সম্ভব কিনা, বাস্তবতা কি বলে, সেই জায়গায় কোনো সঠিক ইনপুট আমরা পাই না। আমরা এবার যেটা দেখলাম ক্রিকেট বোর্ডে বুলুলে আসার পরে কিন্তু যে ডিসেন্ট্রালাইজ করার যে বিষয়টা, সেটা কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছেন। এটাতে যেটা হবে, আমাদের ঢাকার বাইরের উইকেটগুলো, মাঠগুলো যেভাবে ডেভেলপ করার চিন্তাভাবনা করা হচ্ছে, তাতে আমার কাছে মনে হয় যে ক্রিকেটের এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনি ঢাকা প্রিমিয়ার লিগটা যেভাবে হচ্ছে সেটা হবে, এখন ন্যাশনাল লিগ আমাদের মিরপুর খেলতে হয়, আপনি দেখবেন অনেক সময় বিসিএল এর ম্যাচ আমাদের মিরপুরে খেলতে হয়। আমরা এই ম্যাচগুলো যদি মিরপুরে কমিয়ে দিই, স্বাভাবিকভাবে ঢাকার বাইরের মাঠগুলো যখন রেডি থাকবে, সেখানে ওই উইকেটগুলোতে যখন খেলবে মিরপুর উইকেট রেস্ট পাবে। এভাবে যদি আপনি স্টেপ বাই
বাই স্টেপ চিন্তা করেন, আপনি বিপিএল এর যেই পরিমাণ ম্যাচ মিরপুরে হয়, আরেকটা ভেন্যু যদি ইনক্লুড হয়, মিরপুরে ম্যাচের সংখ্যা কমে যাবে। এইভাবেই কিন্তু আপনি ছোট ছোট কাজগুলো করেই কিন্তু লোডটা কমাতে পারবেন। এখন মিরপুর কেন্দ্রিক আমরা কেন বলি, বিকজ আমাদের বাইরের উইকেটগুলো বা মাঠগুলো এখনও ওইভাবে রেডি না। মিরপুরে যেটা হবে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ এবং মানে খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাচ হলে স্বাভাবিকভাবে এই উইকেটের যত্নটা সেভাবে নেওয়া সম্ভব। অন্য যে উইকেটগুলো রয়েছে আপনি সেখানে আপনি ব্যাটিং প্যাডের উইকেট দরকার। আপনি আমাদের এনসিএলে আমরা যখন ডিউক বলে খেললাম, আমরা ঘাসের উইকেটে খেললাম, তাতে আমাদের কিছু পেস বোলার বের হয়ে আসলো, পাইপলাইনটা অপেক্ষাকৃত একটু বড় হয়েছে, 7-8 জনের নাম আপনি বলতে পারবেন। এখন আবার সময় হচ্ছে ব্যাটসম্যানদেরকে সেই দায়িত্বটা নেওয়ার, 300 রান করবে, 350 রান করবে। দ্যাট মিনস এখন আবার একটা মুভের বা একটা চিন্তা ভাবনা চেঞ্জের সময়, স্ট্র্যাটেজিগত চেঞ্জের ব্যাপার আছে। এনামুল হক বিজয়ের উত্তরটা আমি পাইনি এখনো, সেটা পেতে চাই আপনার কাছ থেকে। দর্শকের ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি বলেন। ঢাকা থেকে বলছি, আমার নাম খায়রুল ইসলাম খান। আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের মিরপুরের যে পিচ, এই বিষয় নিয়ে কোনো আছে না। পিচ আমাদের প্লেয়াররা ডিফেন্সের দিকে মানসিকতা হয়ে গেছে ডিফেন্সিভ, সিঙ্গেলের প্রতি কোনো ই নেই। যে বলগুলো আমরা ডট খেলি, এই বলগুলো সিঙ্গেল খেলার কোনো ই আছে কিনা। ধন্যবাদ আপনাকে। মিরপুরের পিচে কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটা আপনার প্রশ্ন, এটা সবারই প্রশ্ন। রহস্যের নাম মিরপুরের উইকেট। আমরা এই উত্তরটা জানার চেষ্টা করব হান্নান সরকারের কাছ থেকে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম ক্রিকেটারদের সক্ষমতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন হান্নান সরকার, সাবেক ক্রিকেটার, বর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন অনূর্ধ্ব 17 দলের সাথে ক্রিকেট বোর্ডের। হান্নান ভাই, আপনার কাছে বিরতির আগে আমার প্রশ্ন ছিল যে এনামুল হক বিজয়ের পারফরমেন্স ঘরোয়া ক্রিকেট নিয়ে। দর্শকের প্রশ্ন ছিল মিরপুরের উইকেট পরিবর্তনে, কালো মাটির উইকেটের দৌরাত্ম্য থেকে আমরা আসলে মুক্তি পাবো কবে। এই দুটো বিষয় নিয়ে আপনি যদি বলেন, আমাদের সময় আসলে খুব বেশি নেই। বিজয়ের যে বিষয়টা, আমার মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে একজন যখন ভালো খেলে, তাকে আসলে ইন্টারন্যাশনালের জন্য জাজমেন্টের জন্য আমাদের এ টিমের প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন একজন প্লেয়ার, ফর এক্সাম্পল অমিত হাসানকে নিয়ে কিন্তু অনেক কথা বলছে, ন্যাশনাল লিগে রান করছে প্রতি বছর বা বিসিএলে রান করেছে। তাকে এখনই টেস্ট টিমে নেওয়ার আগে তাকে একটা প্রসেসের মধ্যে জাজ করতে হবে যে এই টিমে, যেখানে ইন্টারন্যাশনাল ইভেন্ট টিমগুলোর সঙ্গে খেলা হয়, সেখানে কেমন করে। এটার একটা জাজমেন্টের মাধ্যমে ইন্টারন্যাশনালের জন্য কতটুকু ক্যাপাবল। বিজয়ের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, ইন্টারন্যাশনাল খেলে এসেছে, প্রিভিয়াসলি অনেক ম্যাচ খেলেছে। সো সেখান থেকে বিজয়ের ক্ষেত্রে ডোমেস্টিক খেলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারের সঙ্গে আবার একটু ম্যাচ আপের ব্যাপার থাকে, কিন্তু দুইটার দূরত্ব আছে, সেটা আমরা বারবার বলে আসছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি ডোমেস্টিক পারফর্ম করার পরে এই টিমের টুর্নামেন্ট খেলবে বা সিরিজ খেলবে 1-2টা, সে ইন্টারন্যাশনালের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা হবে, তারপরে যে প্রপার ইন্টারন্যাশনাল যেটা খেলবে। সো এই দূরত্বটা কিন্তু ফিল আপ করার জন্য এই টিমের প্রোগ্রামটায় তাকে খেলানো উচিত বা তাকে রেডি করা উচিত। সেই জায়গাটা একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ ডোমেস্টিকে যত ভালো পারফর্মই করুক, আপনি ডিরেক্ট যদি ইন্টারন্যাশনাল নিয়ে যান, এই ধরনের সিনারিও হতে আবার পারে। এনামুল হক বিজয়কে যদি না নেওয়া হতো ইন্টারন্যাশনাল ম্যাচে, ন্যাশনাল টিমে, তখনও কিন্তু আলোচনাটা আসতো যে এত রান করার পর তাকে নেওয়া হলো। আমার মনে হয় যে এটা ভালো হয়নি, বাট কিছু ক্ষেত্রে ভালো হয়েছে। অন্তত মিডিয়া থেকে, সাধারণ মানুষ থেকে সবাই রিয়েলাইজ করবে যে আসলে কেন একটা প্লেয়ারকে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল নেওয়া উচিত না, এই টিমের প্রোগ্রামে রেখে, এইচপির প্রোগ্রামে রেখে তাকে রেডি করে খেলানো উচিত। আমার মনে হয় বিজয় সেই এক্সাম্পলটা আরও সবাইকে দেখিয়ে দিয়েছে, অন্তত তার এই পারফরমেন্সের মাধ্যমে। কিন্তু এইচপির প্রোগ্রামটা কি আসলে সত্যিকার অর্থে কার্যকরী হয়, যেটা আন্ডার-19 টু ন্যাশনাল টিম কিংবা এ টিম, এই মাঝখানে যে জায়গাটা আমরা করি, এখানে ট্রেনিং বেসড প্রোগ্রামটাই বেশি থাকে, এখানে তো আসলে ম্যাচ বেসড কিংবা সিরিজ বেসড প্রোগ্রামটা কম। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আরেকদিন শুধু এইচপিকে নিয়ে প্রোগ্রাম বানাবেন এবং আমি আসবো। আমি এইচপিকে নিয়ে পুরো একটা প্রোগ্রাম করতে চাই, বিকজ এইচপির প্রোগ্রামটা নিয়ে আমার অনেক রকম চিন্তাভাবনা আছে, যেটা আমি আসলে এই শর্ট টাইমে বলতে পারবো না। প্রোগ্রামটা অবশ্যই আমার মনে হয় যে স্কিল বেসড প্রোগ্রাম হওয়া উচিত, ট্যুর বেসড না, সিরিজ বেসড না। আচ্ছা, আমি সেভাবে চিন্তা করি। ইমার্জিং যেটা, সেরকম একটা টিম আলাদা হতে পারে, এইচপি এবং এই টিম থেকে মিলিয়ে হবে। এই টিমের একটা বাংলাদেশ টাইগার্স যেটা আলাদা আছে একটা। বাংলাদেশ টাইগার্স বেসিক্যালি হলো কি আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররাই, টাইগার্সটা আলাদা একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রাম যে ডিজাইনগুলো আছে, এগুলো ক্লিয়ার করা খুব দরকার সাধারণ মানুষের জন্য। ইভেন মিডিয়ার অনেকেও এটা নিয়ে ডাউট থাকে অনেক সময়। আমার মনে হয় এগুলো একটু ক্লিয়ার করতে চাইলে ডিফারেন্ট ভাবে একটা আলোচনা নিয়ে নিশ্চয়ই সেদিন এর জন্য অপেক্ষা করলাম। মিরপুরের উইকেট নিয়ে দর্শকের প্রশ্ন ছিল, সেটার একটু উত্তর কি? মিরপুরের উইকেট আসলে আমার কাছে মনে হয় পুরো মাটি চেঞ্জ করতে হবে। পুরো সেন্টারের যে উইকেটের এরিয়াটা পুরোটাই মাটি উঠে নতুন করে মাটি ফেলতে হবে, কারণ এই মাটিতে আমার যেটা ধারণা প্রেডিক্ট করা যায় না। কারণ এটা হয় কি, মাটিটাই এমন একটা অবস্থা হয়েছে, এই কালো মাটিটা অনেক সময়
মানে একদম একই রকম বিহেভ করে না। এটা পানি, ঘাস, মেনটেনেন্স অনেকগুলো বিষয়ের উপর রিলেটেড, যেটা আমার মনে হয় যে যারা এটার এক্সপার্ট তারা আরও ভালো এক্সপ্লেন করতে পারে। বাট আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু বুঝি ক্রিকেটার হিসেবে বা আমার অবজারভেশনের মাধ্যমে এই মাটিটা পুরো চেঞ্জ করে নতুনভাবে উইকেটটা সাজাতে হবে, নতুনভাবে মাটি ফেলে উইকেটটা নতুনভাবে তৈরি করতে হবে। সময় দরকার, অন্য মাঠ রেডি হলে নিশ্চিতভাবে সেই কাজটাতে নজর দেওয়া যাবে। মানে সময়টাই আসলে মুখ্য। একটু লাস্টের দিকে আমরা আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুজনেরই চান্স সিরিজ জেতার, আপনি কাকে এগিয়ে রাখবেন এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা হলো ফ্যাক্ট। বাট গত ম্যাচটা আমরা যেভাবে জিতেছি আমরা পজিটিভ মোটিভেশন পেয়েছি, আর আমরা বাংলাদেশ হিসেবে আমাদের ইমোশন বা আমাদের ভালোবাসা সব কিছু ইচ্ছাটা তো ওদিকেই থাকবে। বাট রিয়েলিটি বলে শ্রীলঙ্কা বেশ এগিয়ে থাকবে। বাট ওয়ানডে ক্রিকেটে যেই ধরনের মোমেন্টাম, যেই ধরনের পারফরমেন্স দরকার, মোমেন্টাম পেয়ে গেলে আমাদের দলের মধ্যে ক্যাপাবল প্লেয়ার আছে যারা সেটা ঘুরিয়ে দিতে পারে। সো আজকে আমার মনে হয় যে বাংলাদেশের এই ম্যাচটা আমি 50-50 দেখছি। এর আগে আমি 60-40 দেখেছি আগের ম্যাচগুলো, বাট এই ম্যাচটা অন্তত আমি 60-40 শ্রীলঙ্কার জন্য এর আগের দুটো ম্যাচে ছিল। আজকে আমার কাছে মনে হয় যে 50-50 স্টেজে বাংলাদেশ শুরু করতে পারে। আচ্ছা, তার মানে 50-50 চান্স সমান দিলেন বাংলাদেশের জন্য। ধন্যবাদ আপনাকে হান্নান সরকার, আমাদের সময় একদমই শেষ। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। হান্নান সরকার 50-50 আশাবাদী, আমরাও আশাবাদী বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে আসবে, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি।